আচ্ছা, সংক্ষেপে আমরা ম্যালেরিয়ার ট্রিটমেন্টটা একটু আলোচনা করবো এবং ম্যালেরিয়ার ড্রাগ ক্লাসিফিকেশন, মেকানিজম, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে যে ড্রাগের ক্লাসিফিকেশন, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা এক এক বই এক এক রকম আছে, তবে যে ক্লাসিফিকেশনটা আমি বলবো সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দি থেরাপিউটিক ক্লাসিফিকেশন। অর্থাৎ আমরা জানি যে ম্যালেরিয়ার লাইফ সাইকেলে দুই ধরনের স্টেট থাকে। কি কি স্টেট বলতে পারবো কেউ? হুম, যে কোনো কেউ, যে কোনো একজন বলো। স্যার একটা থাকে ব্লাডে আর একটা থাকে হেপাটিক। ওটা তো ঠিক আছে, কিন্তু এটাকে স্টেট কি বলে? ব্লাডে যেটা থাকে এটাকে কি বলে? ব্লাড সাইজন্টিসাইড, ঠিক আছে, ব্লাড সাইজন্টিসাইড। আর যেটা টিস্যুতে থাকে সেটাকে বলে টিস্যু টিস্যু সার্জন। সাইজন্টিসাইড। হ্যাঁ, আর এটা হচ্ছে গ্যামেটোসাইডাল ড্রাগস, আর একটা হচ্ছে প্রোফাইলিটিক। আচ্ছা, স্টেট স্টেট অনুযায়ী তো ক্লাসিফিকেশন দুইটা, একটা হচ্ছে টিস্যু সাইজন্টিসাইডস, যেটা মানে অ্যাকচুয়ালি জিনিসটার নাম হচ্ছে সাইজন্টিসাইড, CYTE, সাইট মানে সেল। আর আমরা যে ড্রাগ ইউজ করবো ড্রাগগুলোর নাম হচ্ছে সাইজন্টিসাইড, CIDES, মানে হচ্ছে সাইট শব্দটা ইউজ করা হয় টু মিন, টু মিন কিল, কোনো কিছু কিল করা। তো এই অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ব্লাড সাইজন্টিসাইড, যেটা ব্লাডের মধ্যে যে আরবিসির মধ্যে যে সেলগুলো থাকে, সে প্যারাসাইট গুলো থাকে, সেগুলোকে মারে। হ্যাঁ, ব্লাড সাইজন্টিসাইডকে ইরাইথ্রোসাইটিক সাইজন্টিসাইডও বলে। হুম, যাই হোক। আর টিস্যু সাইজন্টিসাইড, এটা হচ্ছে টিস্যু এক্সট্রা আরবিসি আর কি, মানে কি বলবো, এক্সট্রা ইরাইথ্রোসাইটিক। আরবিসির ছাড়া বাইরের যে জায়গাগুলো আছে সেগুলাতে টিস্যু সাইজন্টিসাইড ইউজ করা হয়। আর গ্যামেটোসাইডাল হচ্ছে যেগুলো আমরা জানি যে গ্যামেটোসাইডাল হচ্ছে গ্যামেট কন্ডিশনের যে সেলগুলো থাকে, সেই গ্যামেটোসাইডাল ড্রাগ আলাদা আছে। এখন ব্লাড সাইজন্টিসাইড কয়েকটা এক্সাম্পল কি কি? সে ক্লোরকুইন, কুইনিন, ঠিক আছে, ন্যাফ্লোকুইন, পাইরিমেথ্রিন, এগুলো হচ্ছে ব্লাড সাইজন্টিসাইড। এবং এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে যেগুলো এখন বেশি ইউজ করে সেটা হচ্ছে আর্টেমিসিন। আর্টেমিসিন এখন ইউজ করে। ক্লোরোকুইন, কুইনিন এগুলো এখন খুব একটা ইউজ করে না, আর্টেমিসিন ইউজ করে। এটা হচ্ছে ব্লাড সাইজন্টিসাইড। টিস্যু সাইজন্টিসাইড, এটার মধ্যে আছে প্রিমাকুইন, ঠিক আছে। প্রিমাকুইন হচ্ছে টিস্যু সাইজন্টিসাইড। গ্যামেটোসাইডাল ড্রাগ হচ্ছে ক্লোরোকুইন, প্রিমাকুইন, কুইনিন, এই তিনটা। মানে এরা সবগুলাই ইউজ, মানে ব্লাড সাইড হিসেবে কাজ করে, টিস্যু সাইড হিসেবে কাজ করে, আবার হচ্ছে গ্যামেটোসাইডাল ড্রাগ হিসেবে কাজ করে। আর প্রোফাইলেকটিকের জন্য দুইটা ড্রাগ ইউজ করা হয়, একটা হচ্ছে প্রিমাকুইন আর একটা হচ্ছে পাইরিমিথামিন। প্রিমাকুইন, পাইরিমিথামিন দুইটা ড্রাগ বইপত্রে আছে, আর আমাদের বাজারে বা মার্কেটে পাওয়া যাবে হচ্ছে প্রিমাকুইন। তাহলে কি কি বললাম? থেরাপিউটিক ক্লাসিফিকেশন হচ্ছে চার রকম। একটা হচ্ছে ব্লাড সাইজন্টিসাইড, টিস্যু সাইজন্টিসাইড, গ্যামেটোসাইডাল প্রোফাইলেকটিক বা ক্যাজুয়াল প্রোফাইলেকটিক, ঠিক আছে। ব্লাড সাইজন্টিসাইড হচ্ছে কি ক্লোরোকুইন, কুইনিন, ন্যাফ্লোকুইন, আর্টেমিসিন এগুলো। টিস্যু সাইজন্টিসাইড কি প্রিমাকুইন। আর গ্যামেটোসাইডাল হচ্ছে প্রিমাকুইন, ক্লোরোকুইন, কুইনিন। প্রোফাইলেকটিক কি ইউজ করে? প্রিমাকুইন, পাইরিমিথামিন এগুলো। আচ্ছা, ক্লোরোকুইন খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ। ক্লোরোকুইনের মেকানিজম এবং আধুনিক যে ড্রাগ গুলো আছে, হ্যাঁ, এর মধ্যে স্যার প্রথমটা কি বলছিলেন? প্রিমাকুইন, প্রিমাকুইন। এটা আবার দেখবা একটু পরে, আমি একটা তোমাদেরকে আমার নিজের তৈরি করা একটা ট্রিটমেন্টের ন্যাশনাল গাইডলাইন যেটা, ওটা দেখাবো, ওখানে আবার আসবে। প্রিমাকুইন আর একটা হচ্ছে পাইরিমিথামিন, ঠিক আছে। জি স্যার। পাইরিমিথামিন খুব একটা ইউজ হয় না আমাদের দেশে, প্রিমাকুইনটা ইউজ হয়। ক্লোরোকুইন এটা হচ্ছে অনেক ক্লাসিক্যাল ড্রাগ, মানে প্রথম দিক থেকে শুরু হয়ে আসছে এবং
এখনো অনেক সময় প্রয়োজন অনুযায়ী ক্লোরোকুইনটা ইউজ করতে হয় বিভিন্ন কারণে, বিশেষ করে প্রেগন্যান্সিতে আমরা আলাদা আরেকটা টপিক পড়বো। সেটা হচ্ছে যে ম্যালেরিয়া যদি প্রেগন্যান্সিতে হয় তখন সেটা ট্রিটমেন্ট কি। ম্যালেরিয়াতে প্রেগন্যান্সি যদি হয় এটার আলাদা কিছু ট্রিটমেন্ট ক্রাইটেরিয়া আছে। সংক্ষেপে বলি সেটা হচ্ছে ক্লোরোকুইন ইউজ করা যায় আর কি, ঠিক আছে। ওইটা আমরা আলাদা ট্রিটমেন্টে যখন আসবো তখন বলবো। তো এই জন্য ক্লোরোকুইনের ইম্পর্টেন্স আছে আলাদা। ক্লোরোকুইনের মেকানিজমটা ইম্পর্টেন্স আরো জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ক্লোরোকুইন কিভাবে কাজ করে, ঠিক আছে। সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ক্লোরোকুইনের মেকানিজম আর ক্লোরোকুইনের সাইড ইফেক্ট। ক্লোরোকুইনের মেকানিজমটা হচ্ছে সে আরবিসি তে যায়, আরবিসি ভিতরে ঢুকার পর যে প্যারাসাইটের মধ্যে অ্যাসিডিক ফুড ভেহিকল থাকে সেগুলোর মধ্যে যায়, যাওয়ার পর হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিনটা একটা এনজাইম দিয়ে হিমোগ্লোবিনটা টক্সিক হিমোগ্লোবিন কম্পাউন্ড হিমে কনভার্ট হয়। সেই টক্সিক হিম কম্পাউন্ডটা সে নিজেকে সেভ করার জন্য হেমিপলিমারেজ নামে একটা এনজাইম দিয়ে নন টক্সিক হিমাজোইন কম্পাউন্ডে কনভার্ট করে। আমি আরেকবার বলি, একটু শুনো ভালো করে। সে এই প্যারাসাইট গুলো তো কি করে, ব্লাড কনজিউম করে, তাই না। ব্লাড কনজিউম করে ব্লাডের যে নিউট্রিয়েন্টস আছে সেগুলো ইউজ করে। তো প্যারাসাইটের মধ্যে যে অ্যাসিডিক ফুড ভেহিকল থাকে সেটার মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায়, ঠিক আছে। প্যারাসাইট কি করে আগে সেটা আমরা বুঝতে হবে, তারপর আমরা বুঝবো যে ড্রাগ এখানে কি করে। প্যারাসাইট নরমালি যেটা করে সেটা হচ্ছে সে কি করে হিমোগ্লোবিনকে হিম প্রথমে হিমোগ্লোবিন থেকে টক্সিক হিম কম্পাউন্ডে কনভার্ট হয়। সেই টক্সিক হিম কম্পাউন্ডটা যদি থেকে যায় তাহলে তার জন্য সার্ভাইভ করা কষ্ট হয়ে যাবে, তাই সে টক্সিক হিম কম্পাউন্ডকে হেমাজোইন নন টক্সিক কম্পাউন্ডে কনভার্ট করে, কি দিয়ে, হেমিপলিমারেজ এনজাইম দিয়ে। আর ক্লোরোকুইন কাজ করে হচ্ছে এখানে, সে কি করে, সে হেমিপলিমারেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। তাহলে আবার দেখো, যদি হেমিপলিমারেজ এনজাইমটা ইনহিবিটেড হয় তাহলে হিমোগ্লোবিনটা হিম টক্সিক কম্পাউন্ডে এসে থেমে যায়, সেটা নন টক্সিক হেমাজোইন হতে পারে না। তখন টক্সিক হিম কম্পাউন্ডের কারণে প্যারাসাইটের যে মেমব্রেন থাকে সেই মেমব্রেন গুলা লাইসিস হয়ে যায়, তারপর ডেথ অফ প্যারাসাইট। বুঝা গেছে? স্যার আরেকটু বলবেন? আচ্ছা, আমি আরেকবার বলতেছি। এখানে আরো কিছু টপিক আছে, আমি সবগুলো টপিক যেহেতু তোমাদেরকে কি আশিক আলী স্যার পড়াইছে ম্যালেরিয়া, একদম কিছু পড়াইছে কিনা নাকি একদম কিছুই পড়ায়নি? হ্যালো, স্যার পড়ানো হয়েছিল। আচ্ছা, তার মানে হচ্ছে তোমরা জানো। যেমন আমি অনেক টপিক আছে, প্রথমে বলতে হবে ম্যালেরিয়া কি, ম্যালেরিয়ার অর্গানিজম গুলোর নাম কি, কয় ধরনের ম্যালেরিয়া আছে, তারপরে ম্যালেরিয়া লাইফ সাইকেল গুলো কি, হ্যাঁ, গ্যামেটোসাইডাল স্টেট হচ্ছে কি ধরনের ফর্ম, ফিমেল সেক্সুয়াল ফর্ম যেটা দিয়ে সে কি করে, মাল্টিপ্লাই করে। তো এই আর হচ্ছে বাকি হচ্ছে অ্যাসেক্সুয়াল সাইকেল, এটার মধ্যে কি আছে, আহ একটা হচ্ছে প্রি রাইটোসাইটিক সাইজোগনি, রাইটোসাইটিক সাইজোগনি, এগুলো আমি এসব আর বলতেছি না তোমাদের। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা এই জিনিসগুলো জানো, ঠিক আছে। তো আমি জাস্ট ফার্মাকোলজিক্যাল পার্ট যেগুলো জাস্ট ওইটা টাচ করতেছি। ক্লোরোকুইন কি করে, প্রথমে আরবিসির ভিতরে ঢুকবে, আরবিসির মধ্যে ঢুকে, আরবিসির ভিতরে কি থাকে, ক্লোরোকুইন তো আরবিসির মধ্যে ঢুকার পরে আরবিসির ভিতরে প্যারাসাইট থাকে, তাই তো। সেই প্যারাসাইটের ভিতরে অ্যাসিডিক ফুড ভেহিকল থাকে যেগুলো সে কনজিউম করে। সেই অ্যাসিডিক ফুড ভেহিকলের ভিতরে ঢুকার পরে সে প্যারাসাইট কি করে, প্যারাসাইটের নরমাল মেকানিজম হচ্ছে প্যারাসাইট হিমোগ্লোবিনকে হিম টক্সিক কম্পাউন্ডে কনভার্ট করে, এবং সেই হিম টক্সিক কম্পাউন্ডটা হিমাজোইন নন টক্সিক কম্পাউন্ডে কনভার্টেড হয় কি দিয়ে, হেমিপলিমারেজ এনজাইম দিয়ে, ঠিক আছে। আর সেই হেমিপলিমারেজ এনজাইমকে ইনহিবিট করে হচ্ছে কি, ক্লোরোকুইন। তাহলে হেমাজোইন হচ্ছে না, আর হেমাজোইন যদি না হয় তাহলে হিম কম্পাউন্ডটা থেকে যাবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু দেখাই তাহলে।
উম, দেখা যাচ্ছে তো না? লোডিং দেখাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এখন। হিমোগ্লোবিন ঠিক আছে। আচ্ছা, তারপর হিমোগ্লোবিন থেকে আসবে কি? হুম, এটা কি? এটা হচ্ছে টক্সিক কম্পাউন্ড। আর এটা কি পাবো? সেটা হচ্ছে হেমাজোইন, হচ্ছে নন টক্সিক কম্পাউন্ড। আবার বুঝছো? বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। হিমোগ্লোবিন হয় কোথায় গেল? হিমোগ্লোবিন। এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনকে সে কনভার্ট করে হিম টক্সিক কম্পাউন্ডে। ঠিক আছে। এই জি হিম স্যার। টক্সিক কম্পাউন্ডকে হেমি হেমি পলিমারেজ এনজাইমটা হেমাজোইন নন টক্সিক কম্পাউন্ডে কি করে? কনভার্ট করে। কনভার্ট করে এখন হেমি পলিমারেজ এনজাইমটাকে ইনহিবিট করে কে? ক্লোরোকুইন, কুইনল। বা সরি ক্লোরোকুইন বা কুইনিন। কুইনোলন কি আবার? কুইনল। এই মার দিব তোমাদেরকে। কুইনোলন হচ্ছে আরেক জিনিস। কুইনোলনের বল কি একটা এক্সাম্পল বলো? কুইনোলন। ইনসান, তোমার অবস্থা এরকম? হ্যাঁ, পড়াশোনা কমে দিছো? না স্যার। মিষ্টি মিষ্টি বেশি খেয়ে ফেলছো পাশের? হ্যাঁ, আচ্ছা। কুইনোলনের এক্সাম্পল কি? নেলিডেক্সিক অ্যাসিড, ঠিক আছে। ফ্লুরোকুইনোলন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন। গত ক্লাসে পড়া এটার মধ্যে ঢুকে দিলে হবে। ক্লোরোকুইন, কুইনিন, এগুলো হচ্ছে মানে যতগুলো ড্রাগই বলো সবগুলো মেকানিজম অ্যাকশন মোটামুটি একই রকম। এই কুইনিন বা ক্লোরোকুইন কি করবে? এই হিমোপলিমারেজ এনজাইমটাকে ইনহিবিট করবে, তখন এটা হেমাজোইন আর হতে পারবে না। ঠিক আছে। তো হেমাজোইন যদি না হতে পারে, প্যারাসাইট মেমব্রেনটা কি হবে? লাইসিস হয়ে যাবে। লাইসিস হয়ে গেলে প্যারাসাইট ডেথ। ঠিক আছে, বুঝা গেছে? তো এটা হচ্ছে জি মেকানিজম স্যার। ক্লোরোকুইনের। এখন আসো ক্লোরোকুইনের অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, মনে হয় এটা গতবার জিজ্ঞাসা করছিল। আহ, সেটা হচ্ছে যে ক্লোরোকুইনের আর কোনো অ্যাকশন আছে কিনা, মানে ক্লোরোকুইন কি ম্যালেরিয়া ছাড়া অন্য কোনো ট্রিটমেন্টে ইউজ করে কিনা। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করছিল প্রফে, আমার মনে আছে। ক্লোরোকুইনে ইউজ করে কি কি? লিখে নাও অন্য কোথায় ইউজ করে। এক নম্বর হচ্ছে জিআরডিএল অ্যাম্বলিয়া এবং অ্যান্টাবিমাহিস্ট্রোলাইটিকা। এটা এক ধরনের অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। আমরা জানি যে আহ, এই প্লাজমোডিয়ামও হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া। তো এর জন্য অন্যান্য অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগেও এটা কি করা যায়? ইউজ করা যায়। এবং এই আরেকটা কেন ইউজ করে? কারণ হচ্ছে ও অ্যান্টি অ্যামিবাল ইফেক্ট আছে, বা অ্যান্টি অ্যামিবাল ড্রাগ, এর জন্য ইউজ করে। আর আরেকটা জিনিস আছে ক্লোরোকুইনের, খুব ইম্পর্টেন্ট স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ক্লোরোকুইনের লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টিস আছে। ক্লোরোকুইনের লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টিজ আছে। ক্লোরোকুইনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে। আর যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, এই জন্য ক্লোরোকুইনকে রিউমেটয়েড আর্থ্রাইটিসেও ইউজ করে। কি করে? রিউমেটয়েড আর্থ্রাইটিসেও ইউজ করে। তাহলে আমরা কি বললাম ক্লোরোকুইন সম্পর্কে? কি জানলাম? যে ক্লোরোকুইন জিয়ারডিয়া, ল্যাম্বলিয়া, অ্যান্টাবিমাহিস্টোলাইটিকা
এগুলাতে ইউজ করা যায়। তারপর হচ্ছে কেন জিজ্ঞেস করতে পারে যে কেন ইউজ করে, এটা আমি একটু পরে বলতেছি। ক্লোরোকুইনের লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টিজ আছে, ক্লোরোকুইনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির কারণে সে কোথায় ইউজ করে, রিউমেটয়েড আর্থারাইটিসে ইউজ করে। আচ্ছা, এবার হলো যে কেন অ্যান্টাবিমিস্টোলাইটিকাতে ইউজ করে। হেপাটিক অ্যামিবিয়াসিস আমরা পড়ছি না, অ্যামিবিয়াসিস এর মধ্যে হেপাটিক সিচুয়েশন বা একটা কন্ডিশন আছে। ক্লোরোকুইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্লোরোকুইন যখন গাট দিয়ে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পর সে লিভারে কনসেন্ট্রেটেড হয়, মানে লিভারে তার হাই কনসেন্ট্রেশন অ্যাচিভ করে বা হাই কনসেন্ট্রেশন অ্যাটেইন করে ক্লোরোকুইন লিভারের মধ্যে। তো যার কারণে হেপাটিক এমিবিয়াসিস যদি হয়, আমরা যদি ক্লোরোকুইন দেই লিভারে, যদি বেশি কনসেন্ট্রেশন লিভারে যদি বেশি গিয়ে জমা হয়, তাহলে সে হেপাটিক এমিবিয়াসে ভালো কাজ করবে। এই জন্য হেপাটিক এমিবিয়াসিসে ক্লোরোকুইন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এবার অ্যাডভার্স ইফেক্টে যাই। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যে আরেকটা বিষয় আছে যে ক্লোরোকুইন শুধু যে লিভারে জমা হয় তা না, আরো একটা জিনিস হয় যে সেটা রেটিনাতেও অ্যাকুমুলেট হয়। ঠিক আছে, রেটিনাতেও অ্যাকুমুলেট হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে রেটিনাতে অ্যাকুমুলেট হয়, এটার কি ইম্পর্টেন্স আছে? ইম্পর্টেন্স হচ্ছে রেটিনাতে যদি অ্যাকুমুলেট হয় তাহলে এটা হাই ডোজের কারণে ইরিভার্সিবল রেটিনোপ্যাথি হতে পারে। ইরিভার্সিবল রেটিনোপ্যাথি হতে পারে। তো এই কারণে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ক্লোরোকুইনের ট্রিটমেন্ট চলার সময় তার আইতে কোনো প্রবলেম হয় কিনা। তো অ্যাডভার্স ইফেক্ট কি, নৌশিয়া, ভমিটিং, এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এছাড়া হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে। তারপরে বললাম যে আইয়ের মধ্যে রেটিনোপ্যাথি হতে পারে, রিভার্সিবল রেটিনোপ্যাথি। হার্টের মধ্যে এরিথমিয়া হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ইসিজির মধ্যে একটা ফাইন্ডিং পাওয়া যায়, এটা আপাতত তোমরা মুখস্থ করে নাও, পরবর্তীতে ইনশাআল্লাহ যখন 50 মানে একটু হাই লেভেল তোমরা থার্ড ইয়ার উঠবা বা ফোর্থ ইয়ার উঠবা, তখন এই জিনিসগুলো শিখবা। সেটা হচ্ছে যে ইসিজির মধ্যে একটা কমপ্লেক্স আছে কিউআরএস কমপ্লেক্স। হ্যাঁ, PQRS ওয়েভ গুলার নাম থাকে, তার মধ্যে কিউআরএস একটা কমপ্লেক্স থাকে। এই কমপ্লেক্সটা ওয়াইডেনিং হয়ে যায়। হ্যাঁ, এটা ইসিজিতে দেখলে বোঝা যায়। তো হার্টের মধ্যে কয়েকটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স, অ্যারিথমিয়া, রেসপিরেটরি এবং কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যারিথমিয়া হচ্ছে হার্টের একটা রেগুলার রিদম থাকে, এই রিদমটা নষ্ট হয়ে যাবে আর কি। অ্যারিথমিয়া দুই রকম হতে পারে, একটা হচ্ছে ট্যাকিকার্ডিক অ্যারিথমিয়া হতে পারে, আবার ব্রেডিকার্ডিয়ার বা মানে কম হার্ট রেট, ওটাও হতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এটা ছাড়াও আরো অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে যে অ্যাকচুয়ালি ডোজ ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, কারণ এর আগে তো আমরা এই ধরনের ড্রাগ ইউজ করছি সব হাই ডোজের কারণে কার্ডিওমায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোটক্সিসিটি, কনভালশন এগুলোও হয়। ঠিক আছে, তো তোমরা মোটামুটি এই জিনিসগুলো মনে রাখবা। ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে যে ক্লোরোকুইনের একটা হচ্ছে নৌশিয়া ভমিটিং হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলা হয় যে ক্লোরোকুইন খাওয়ানোর আধা ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক ড্রাগ খাওয়াই নেওয়ার জন্য। হ্যাঁ, নৌশিয়া ভমিটিং হয় এরকম আরেকটা ড্রাগ নাম বলো তো। কেউ বলতে পারবা? কেউ এ নিয়ে কেউ বলতে পারবা না? অ্যান্টি ক্যান্সার ড্রাগ ম্যাডাম পড়া নাই এখনো? না স্যার, এটা পড়ানো হয়নি এখন। আচ্ছা, অ্যান্টি ক্যান্সার ড্রাগে অনেক বেশি নৌশিয়া ভমিটিং হয়। নৌশিয়া ভমিটিং এটা তো যে কোনো ড্রাগে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে গেলেই নৌশিয়া ভমিটিং কথাটা চলে আসে। তাহলে কি আমরা সব ড্রাগে নৌশিয়া ভমিটিং বলবো? না, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো নৌশিয়া ভমিটিং করে। এটা নৌশিয়া ভমিটিং এর মানে
মেইন কজ, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ ও নৌসা ভমিটিং করে। ক্লোরোকুইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরোকুইন খুবই তিতা হয়। কি হয়? তিতা হয়, বিটার টেস্ট, ঠিক আছে? তো তিতা হওয়ার কারণে ক্লোরোকুইনের আহ, মানে বমিতে নৌসা ভমিটিং বেশি করে। তাহলে কয়টা ড্রাগ বললাম? দুইটা, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তারপরে ক্লোরোকুইন। আরেকটা কি ড্রাগ আছে যেটা নৌসা ভমিটিং করে? ট্রামাডল। তোমরা লিখে নিতে পারো ট্রামাডল। এটা হচ্ছে অনেকটা অপয়েড, এক ধরনের অপয়েড ড্রাগ আর কি, অ্যানালজেসিক এক ধরনের অপয়েড ড্রাগ। এটা হচ্ছে এনএসআইডি এর মধ্যে পড়ে আর কি। এনএসআইডি না, সরি, মানে অ্যানালজেসিক এর ক্লাসিফিকেশন মধ্যে অপয়েডের মধ্যে একটা ড্রাগ হচ্ছে ট্রামাডল। এই ট্রামাডলটাও কি করে? নৌসিয়া ভমিটিং করে, প্রচুর নৌসিয়া ভমিটিং করে। তাহলে নৌসিয়া ভমিটিং হচ্ছে ক্লোরোকুইনের একটা অ্যাডভার্স ইফেক্ট। হার্টের মধ্যে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপারটেনশন, প্রেসার কমে যায়, ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স, এরিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো। এগুলো যদি হাই ডোজ আইভি তে দেয়, ইন্টারভেনাস রুটে, তখন এই প্রবলেমগুলো হতে পারে। আর হচ্ছে যেটা বললাম, ব্লাডিং অফ ভিশন, তারপর হচ্ছে ইরিভার্সিবল রেটিনোপ্যাথি, এগুলা। এটা মোটামুটি হচ্ছে ক্লোরোকুইনের অ্যাডভার্স। কুইনিনের ব্যাপারে কিছু কথাবার্তা জেনে রাখো। কুইনিনের খুব বেশি কুইনিন, আরেকটা জিনিস, কুইনিন জিনিস সম্পর্কে একটু জানতে চাই অনেকে, যে কুইনিন কি জিনিস। কারণ কুইনিন একসময় খুব ইয়া ছিল, মানে কি বলবো, একমাত্র ইউজ হইতো ম্যালেরিয়ার জন্য। কুইনিনের সোর্স জিজ্ঞেস করে যে কুইনিন কোত্থেকে আসে। হ্যাঁ, এটা জাস্ট অনেকটা, মানে তোমরা এই জিনিসগুলো জানো কিনা এই জিনিসটা। কুইনিনটা আগে জ্বর জ্বর হলে, কোনো কারণে যদি ফিভার হইতো, তখন কুইনিনটা ইউজ করতো। চিনকোন নামক একটা ট্রি থেকে, আহ, বা চিনকোন বলে, বা অনেক সময় সিনকোনাও বলে, সিনকোনা ট্রি। সেই সিনকোনা ট্রি এর বাকল, যেটা বার্ক বলে আর কি, বাকল, সেই বাকল থেকে এই কুইনিনটা আসে। এটারও মানে খুব টেস্ট হচ্ছে বিটার, ঠিক আছে? কুইনিনের কয়েকটা ইফেক্ট, বৈশিষ্ট্য লিখে রাখতে পারো। সেটা হচ্ছে কুইনিন হচ্ছে মাইল্ড অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি আছে। এটা প্রথম ইউজ করা হয় জ্বরের ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে? জ্বরের ট্রিটমেন্টের জন্য। আহ যুদ্ধের সময়, ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন সোলজারদের ফিভার হতো, তখন এই ড্রাগটা খুব বেশি ইউজ করা হতো। তো কারণ কি, এটা অ্যানালজেসিক ইফেক্ট আছে, মাইল্ড অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হাইপারটেনশন করে, লোকাল অ্যানাস্থেটিক ইফেক্ট আছে। তারপর হচ্ছে স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট হিসেবেও কাজ করে, ঠিক আছে? এবং ইউটেরাসে ওর একটা ইফেক্ট আছে, যার কারণে অ্যাবর্টিফিসেন্ট হিসেবে ইউজ করে। অ্যাবর্টিফিসেন্ট মানে হচ্ছে অ্যাবর্শন করে যে ড্রাগ, এগুলো। BORTIFACIENT, অ্যাবর্টিফিসেন্ট, ঠিক আছে? এটারও সাইড এফেক্ট প্রথমের দিকে একই রকম, যে নৌসা ভমিটিং করবে। এটা জিআইটির ক্ষেত্রে নৌসা ভমিটিং করবে এবং অ্যাপিগ্যাস্ট্রিক পেইন করতে পারে। এটা হচ্ছে প্রথম। তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া করে। এই জিনিসটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট সাইড এফেক্ট। কুইনিন কি করে? হাইপোগ্লাইসেমিয়া করে। কেন হাইপোগ্লাইসেমিয়া করে এটা জিজ্ঞেস করে, কেউ জানো? স্যার কি পড়াইছে? স্যার ইনসুলিন সিক্রেশনটাকে স্টিমুলেট করে। কিভাবে? হুম, কুইনিন হচ্ছে প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেই বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ করার জন্য, ঠিক আছে? এক এক কথায় সব উত্তর জানা চলে আসে। স্যারদেরকে আরেকবার কোশ্চেন করার সুযোগ দিবে না। কুইনিন কি করে? প্যানক্রিয়াসের বিটা সেল স্টিমুলেট করে, সেখান থেকে ইনসুলিন রিলিজ হয়। সেই ইনসুলিন তখন কি করে? হাইপারগ্লাইসেমিয়া। তারপরে হচ্ছে একটা ডিজিজ করে কুইনিন, সেটা হচ্ছে সিনকোনিজম। যেহেতু সিনকোনা ট্রি থেকে তৈরি হয়, এই জন্য ডিজিজটা বোঝানোর জন্য সিনকোনিজম শব্দটা ইউজ করা হয়। সিনকোনিজম মানে কি? কানের মধ্যে, মানে রিঙ্গিং সাউন্ড আর কি, ঘন্টার মতো রিঙ্গিং সাউন্ড। তারপর হচ্ছে হাই টোন ডেফনেস, হেডেক, নৌশিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, ভার্টিগো, এগুলো হবে, ঠিক আছে? কানের ঘন্টার মতো শব্দ বাজে, কানে কম শোনা, মাথা ব্যথা করা,
চোখে কম দেখা বা ঝাপসা দেখা, মাথা ঘোরানো, এগুলো তৈরি হয়। তারপরে কুইনিন কি করে, নিউরোটক্সিসিটি করে, এই কারণে কনভালশন হতে পারে। আর হার্টের ক্ষেত্রেও অলমোস্ট প্রায় সেম, সেটা হচ্ছে কি হাইপোটেনশন, ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স, এরিথমিয়া, হ্যাঁ, এগুলো তৈরি করে আর কি। অনেকটা প্রোটিন। আর কুইনিনের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কুইনিন অ্যালার্জিক রিয়েকশন করতে পারে। অ্যালার্জিক রিয়েকশন করলে ব্ল্যাক ওয়াটার ফিভার হয়। ব্ল্যাক ওয়াটার ফিভার। তো শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, ব্ল্যাক ওয়াটার ফিভার করে। ব্ল্যাক ওয়াটার ফিভার কেন করে, আহ এটা একটু বোঝাতে গেলে একটু কষ্ট হবে। তারপর দেখো যে কুইনিন কি করে, হিমোলাইটিক অ্যানিমিয়া করে, ঠিক আছে, সাথে রেনাল ফেলিওর হয়। হিমোলাইটিক অ্যানিমিয়া করলে রেনাল ফেলিওর কেন হয়? হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি, আরবিসি ব্রেকডাউন হবে, ঠিক আছে। তো আরবিসি ব্রেকডাউন যখন হয়, সেগুলো যখন কিডনি দিয়ে যায়, কিডনির যে ফিল্ট্রেশনটা তখন আর হতে পারে না। তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, ছাঁকনি, চায়ের ছাঁকনিতে তোমরা যখন চা দিয়ে ছাঁকো, চা পাতাগুলো হয় আটকে যায়। হ্যাঁ, ধরে নাও যে চা পাতাগুলো চার কিছু ব্রেকডাউন করার পর যেগুলো থাকে, তো তখন কি ছাঁকনিটা কি হবে, আর ছাঁকতে পারবে না। হ্যাঁ, অনেকটা এরকম আর কি। আরবিসি ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে আমরা জানি যে হিমোগ্লোবিনের দুইটা পার্ট থাকে, হিম এবং গ্লোবিন বা গ্লোবিলিন প্রোটিন, যেটা হিমোগ্লোবিন ভেঙে যাওয়ার পর হিমোগ্লোবিন থাকে আর গ্লোবিলিন প্রোটিন থাকে। তো গ্লোবিলিন প্রোটিন গুলা সাইজে বড় হয়। সেগুলা কি মানে এই যে কিডনির যে গ্লোমেরুলাস থাকে, যেটাকে আমরা মানে ছাঁকনির সাথে কম্পেয়ার করতে পারি, ওই ছাঁকনি দিয়ে আর যেতে পারে না। তো যেতে না পারলে কি হবে, রেনাল ফেলিওর হবে। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, হিমোলাইটিক অ্যানিমিয়ার কারণে রেনাল ফেলিওর হয়, হিমোগ্লোবিন ইউরিয়া হয়, ঠিক আছে, ফিভার হয়। এটা একেবারে লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তাহলে কিছু স্পেশাল অ্যাডভার্স ইফেক্ট আছে ক্লোরোকুইন আর কুইনিনের মধ্যে ডিফারেন্স করে, যেটা ক্লোরোকুইনে হয় না কিন্তু কুইনিনে হয়। যেমন কুইনিন হাইপোগ্লাইসিমিয়া করে, যেটা ক্লোরোকুইন করে না। কুইনিনে সিনকোনিজম হয়, যেটা ক্লোরোকুইন করে না। আচ্ছা, তারপর হচ্ছে কুইনিনে ব্ল্যাক ওয়াটার ফিভার হয়, যেটা ক্লোরোকুইন করে না। এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, স্যার কি তোমাদেরকে পাইরেমিথিনিন পড়াইছিল, ফলেট অ্যান্টাগনিস্ট? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ফলেট অ্যান্টাগনিস্ট পড়াইছে পাইরিমিথিনিন? জোরে বলো, যে কোনো একজন বলে হ্যাঁ অথবা না, কিছু তো বলবা নাকি? আমার ঠিক মনে পড়তেছে না। মনোযোগ দাও নাই আর কি, এই জন্য মনে পড়তেছে না। আচ্ছা, আমরা ফলেট অ্যান্টাগনিস্ট তো তোমরা পড়ছো, সালফোনামাইড ট্রাইমিথোপ্রিন পড়ছো না, অনেকটা ওটার মতো। ফলেট অ্যান্টাগনিস্ট হচ্ছে ফলেট বা ফলিক অ্যাসিড ইনহিবিট করে ফলিক অ্যাসিড সিনথেসিস, এই জন্য এটাকে ফলেট অ্যান্টাগনিস্ট বলে। এটার একটা এক্সাম্পল কি, সেটা হচ্ছে পাইরিমিথিনিন, ঠিক আছে। পাইরিমিথিনিন অনেকটা ট্রাইমিথোপ্রিমের সাথে রিলেটেড একটা ড্রাগ, এর জন্য এটা মেকানিজমটা অনেকটা সেম। সেই পাইরিমিথিনিন কি করে, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড থাকে, সেটা ফলিক অ্যাসিড সিনথেটিজের মাধ্যমে ডাইহাইড্রোফলিক অ্যাসিড হয়। ডাইহাইড্রোফলিক অ্যাসিড কে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম ডাইহাইড্রোফলিক অ্যাসিডকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিডে কনভার্ট করে, পরে সেটা ফলিক অ্যাসিড হয়। তো পাইরিমিথিনিন কি করে, এই ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে ডাইহাইড্রোফলিক থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হতে পারে না। তাহলে না হতে পারলে কি হবে, ফলিক অ্যাসিড তৈরি হবে না। আর ফলিক অ্যাসিড হতে না পারলে
ম্যালেরিয়ার যে প্যারাসাইট আছে সে নিউট্রিশন না থাকার কারণে মারা যাবে, সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, আর আরেকবার বলবেন। এটা হচ্ছে সালফোনামাইডের মতো, সরি ট্রাইমিথোপ্রিমের মতো অনেকটা। ঠিক আছে, প্যারামিনো বেনজোইক অ্যাসিড, এখান থেকে হয় ডাইহাইড্রোফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড সিনথেটাইজ এনজাইম দিয়ে, ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হয় ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইম দিয়ে। পাইরিমিথিনিন কি করে, সে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমকে ইনহিবিট করে। মানে হচ্ছে ট্রাইমিথোপ্রিম যে এনজাইমকে ইনহিবিট করে, পাইরিমিথিনিন সেম একই এনজাইমকে ইনহিবিট করে। তো ইনহিবিট যদি করে তাহলে কি হবে, ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটেড হবে। ফলিক অ্যাসিডে ইনহিবিট যদি হয় তাহলে আমরা জানি নিউক্লিক অ্যাসিডের জন্য, আচ্ছা না ওদিকে যাওয়ার দরকার নেই, এটুকু জানি যে ফলিক অ্যাসিড নিতে হবে না। আচ্ছা, এরপর আমরা এখন আমাদের মেইন ট্রিটমেন্টে চলে যাই। ঠিক আছে, তার আগে একটু সংক্ষেপে একটা কথা বলি, যেটা তোমরা হয়তো অন্য কোথাও জানবে না, যে ম্যালেরিয়ার ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, কিন্তু সেই ভ্যাকসিনটা খুব একটা কাজ হয়নি। ম্যালেরিয়ার ভ্যাকসিন গুলো আবিষ্কার করছিল যে ম্যালেরিয়ার, আমরা জানি প্যারাসাইটের ব্লাডের মধ্যে, মানে বডির মধ্যে বিভিন্ন স্টেজে থাকে। স্পোরোজয়েড কন্ডিশনার থাকে, ম্যারোজয়েড থাকে, গেমিটোসাইট থাকে। এই কারণে তিনটা স্টেজের কারণে তিনটা ভ্যাকসিন তৈরি করা হয়েছিল, স্পোরোজয়েড ভ্যাকসিন, ম্যারোজয়েড ভ্যাকসিন, গেমিটোসাইট ভ্যাকসিন। কিন্তু ভ্যাকসিন গুলোর সমস্যা হচ্ছে যে মাল্টিপল স্ট্রেইনে, মানে এক এক স্টেজে এক একটা অর্গানিজম থাকার কারণে কমপ্লিটলি সব স্টেজের প্যারাসাইটকে মারতে পারেনি, যার কারণে ভ্যাকসিনটা খুব একটা কাজ হয়নি। দেখা গেলো যে একটা স্পোরোজয়েড ভ্যাকসিন দেওয়া হইলো একজন পেশেন্টকে, সেটা স্পোরোজয়েডের কয়েকটা প্যারাসাইটের স্পোরোজয়েড স্টেজ গুলোকে কিল করলো, কিন্তু অন্য স্টেজে অনেক প্যারাসাইট রয়ে গেল, তাহলে লাভ হলো না, এরকম আর কি। এই কারণে ম্যালেরিয়া ভ্যাকসিনটা ফেল হয়, খুব একটা লাভ কাজ করে না। জাস্ট জেনে রাখো যে ম্যালেরিয়া ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, কিন্তু ইফেক্টিভ না হওয়ার কারণে এটা বন্ধ হয়ে যায়। তাহলে যদি জিজ্ঞাসা করো কেন ম্যালেরিয়া ভ্যাকসিন কাজ করে না, প্রেজেন্স অফ মাল্টিপল স্ট্রেইন অফ ম্যালেরিয়া প্যারাসাইট, প্যারাসাইটের বিভিন্ন স্ট্রেইন থাকার কারণে এটা সফল হয় না। তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে সংক্ষেপে ম্যালেরিয়া ট্রিটমেন্ট। হ্যাঁ, ম্যালেরিয়া ট্রিটমেন্ট গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন আর কি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, ম্যালেরিয়া ট্রিটমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ফালসিপারাম ম্যালেরিয়া, আর এটা হচ্ছে ভাইরাস ম্যালেরিয়া। ঠিক আছে, ফালসিপারাম ম্যালেরিয়ার আবার দুইটা স্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া, আর এটা হচ্ছে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। সিভিয়ার ম্যালেরিয়া এবং আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, যদি সিভিয়ার ম্যালেরিয়া হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া হলে আরেক ধরনের ট্রিটমেন্ট। তো এটা আমরা একটু দেখবো এখন কিভাবে ট্রিটমেন্ট দাও। সিভিয়ার ম্যালেরিয়াতে আমরা দিব ট্রিটমেন্ট বি এইভাবে দরকার নেই, জাস্ট মনে রাখো সিভিয়ার ম্যালেরিয়াতে দেওয়া হয় আইভি আর্টিসোনাইট, আইভি আর্টিসোনাইট দেওয়া হয়। আইভি আর্টিসোনাইট দেওয়া হয়, যদি এটা পাওয়া না যায় তাহলে দেওয়া হবে আইএম আর্টিমিথার। যদি এটাও না পাওয়া যায়, আইভি আর আইএম কুইনোন ফলোড বাই এসিটি এস ওরাল দেয়। ঠিক আছে,
এসিটি কি? আর্টিমিসিন বেসড কম্বিনেশন থেরাপি, সংক্ষেপে বলে আর্টিমিসিন। আর্টিমিসিনিন বলতে আর্টিমিসিনিনের অনেকগুলো এই ক্যাটাগরি আন্ডারে কয়েকটা ড্রাগ আছে। আর্টিমিসিনিন মানে হচ্ছে আর্টিসুনেট, আর্টিমিথার, হ্যাঁ, আর্টিথেথার, এগুলো হচ্ছে আর্টিমিসিনিন ড্রাগ। তো আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, এই এই থেরাপিটা নিয়ে আলাদা শর্ট নোট আসে যে এসসিটি বলতে কি বুঝো, এসসিটির মধ্যে কি কি ড্রাগ আছে, আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি বলে। এটা আমরা পরে একটু সামনে গেলে ডিটেলস দেখবো যে যদি আর্টিমিথা আর্টিসোনেট না থাকে, আইভি অথবা আইএম কুইনিন দেওয়া হবে, এরপরে এসসিটি ড্রাগ ওরালি দেওয়া হবে। ঠিক আছে, সাথে কি দিতে হবে? প্রিমাকুইন দিতে হবে। প্রিমাকুইন সিঙ্গেল ডোজ 0.25 মিলিগ্রাম পার কেজি, হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়াতে। আনকমপ্লিকেটেড ম্যালেরিয়াতে কি দিব? আনকমপ্লিকেটেড ম্যালেরিয়াতে দুই রকম অপশন আছে। একটা হচ্ছে এসসিটি 6 ডোজ দেওয়া যায়। আমরা এখন একটু ডিটেলস যাই, এবার দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই যে ফ্যাক্সিভিরাম ম্যালেরিয়া, আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, প্রথমে কি দিতে হবে? আর্টিমিথা 20 মিলিগ্রাম, সাথে লুমেফেন্টিন। এটাকে বলে এসিটি কম্বিনেশন থেরাপি। এসিটি বা আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি, এটা মানে কি? আর্টিমিথার এবং লুমেফেন্টিন এর কম্বাইন্ড যে ডোজ, এটাকেই বলে আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি। আর্টিমিথার আর লুমেফেন্টিন এই দুইটা ড্রাগ দিতে হবে 3 দিন, 6 ডিভাইডেড ডোজেস ওভার 3 ডেজ। ঠিক আছে, কিভাবে দিবে 6 ডোজ? প্রথমে হচ্ছে 4টা ট্যাবলেট স্টেট দিতে হবে। সেকেন্ড ডোজ হচ্ছে প্রথম ডোজের 8 ঘন্টা পরে আবার 4টা ট্যাবলেট, তারপর হচ্ছে 4টা ট্যাবলেট 12 আওয়ারলি ফর 2 ডেজ। ঠিক আছে, আর সাথে কি দিতে হবে? প্লাস হচ্ছে প্রিমাকুইন। আর কোনো কারণে যদি এটা না পাওয়া যায়, অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে কুইনিন 7 ডেজ সাথে টেট্রাসাইক্লিন, অথবা কুইনিন 7 ডেজ সাথে ডক্সিসাইক্লিন, অথবা কুইনিন 7 ডেজ সাথে ক্লিন্ডামাইসিন। এখানে বোঝার কিছু নেই, জাস্ট জিনিসগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা? স্যার স্যার কঠিন মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা একটু দেখলে বুঝতে পারবা। আনকমপ্লিকেটেড, এটা আসলে তোমাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যদি আনকমপ্লিকেটেড বলতেছি। আচ্ছা, তোমাদের স্যার কোন ট্রিটমেন্টটা করাইছে আমাকে একটু বলতে পারবা? আর কি ন্যাশনাল গাইডলাইন করাইছে? স্যার অ্যান্টিভাইরাসে রাখতেছিল স্যার একটু কয়েছে। এন্ড এভারেজ ওটা করাইছে। এন্ড এভারেজ যেটা আছে সেটাও করতে পারো, সমস্যা নেই। যে আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি মাইন্ড করে, ঠিক আছে? এটা তো খুব একটা কঠিন না, আমরা একটু দেখি, একটু স্লোলি পড়ি, তারপর ইনশাল্লাহ বুঝতে পারবো। এই চারটে একটু দেখো। পালসিভিয়ার ম্যালেরিয়া দুইটা, একটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া, আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। সিভিয়ার ম্যালেরিয়াতে আর্টিসনেট আইভি দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে এগুলো পরে, অথবা আর্টিমিথার আইএম দেওয়া হবে, অথবা কুইনিন দিতে হবে আইএম অথবা আইভি। কুইনিন দেওয়ার পরে ওরাল এসিটি ড্রাগ দিতে হবে।
এখানে একটা কথা বলার বিষয় হচ্ছে যে তুমি অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ যাই দাও, ঠিক আছে, আমরা ড্রাগের ক্লাসিফিকেশন বলছিলাম প্রোফাইলেক্সিস এর জন্য কি ড্রাগ ইউজ করে, প্রিমাইকোন, ঠিক আছে, বলছিলাম না? প্রোফাইলেক্সিস মানে কি, মানে যাতে পরবর্তীতে আর না হয়, প্রোফাইলেক্সিস এর জন্য প্রিমাইকোন দেয়। তো তুমি ট্রিটমেন্ট অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ হিসেবে যাই দিবা, সাথে একটা প্রিমাইকোন থাকতে হবে, সবগুলোর সাথে একটা করে প্রিমাইকোন থাকতে হবে। তাহলে প্রিমাইকোন প্লাস থাকবে, এটা মাথায় রাখো। আইভি আর্টিসোনেট নাহলে আইএম আর্টিমিথার, আর না হলে কুইনিন দিবা আইভি ওর আইএম, সাথে ফলোড বাই এসিটি আর্টিমিসিনিন, ড্রাগগুলো ওরালি দিতে হবে, আর সাথে প্রিমাইকোন, এটা মুখস্থ। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট অপশন, যে এটা পাইলে এটা দিব, এটা না পাইলে পরে কি দিব, সেটা না পাইলে পরে কি দিব, এরকম আর কি। এরপর হচ্ছে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া দুই কারণে হতে পারে, একটা হচ্ছে আমরা কি জানি প্লাজমোডিয়াম ফালসিপারামের কারণে হতে পারে, অথবা মিক্সড। মিক্সড মানে হচ্ছে যদি অনেকগুলো অর্গানিজম দিয়ে এফেক্টেড হয়। তো প্লাজমোডিয়াম ফালসিপারাম যদি কনফার্ম হয়, তাহলে কম্বিনেশন থেরাপি মানে হচ্ছে আর্টিমিথার সাথে লুমিফেন্সিন দিতে হবে। আর যদি সেটা না দেওয়া যায়
শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, হয়েছিল তোমাদেরকে একটা পিডিএফ পাঠাই, দেখো তোমরা এটা পাও কিনা। তোমাদেরকে আমি ফাইলটা পাঠিয়ে দিব পরে, তোমরা upload করছো। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে যেটা বলতেছিলাম যে আনকমপ্লিকেটেড মধ্যে দুই রকম হতে স্যার পারে। কিন্তু দেখা একটা যাচ্ছে না। হচ্ছে প্লাস ফালস থিওরেম। কিছু দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে স্যার। হ্যালো স্যার, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ওকে। এই যে আনকমপ্লিকেটেড এর জন্য দুইটা আছে, একটা হচ্ছে প্লাস ওয়ান ফালসিপারামের জন্য, আর হচ্ছে মিক্স হচ্ছে ফালসিপারাম ভাইরাস দুইটাই দিয়ে থাকে। যদি প্লাজমোডিয়াম ফালসিপারাম হয় তাহলে আর্টেমিসিনিন কম্বিনেশন থেরাপি দিব, সেটা কি আর্টেমিথার প্লাস লুমেফেন্ট্রিন, জাস্ট মাথায় রাখে দিব। আর সাথে এটা যদি না দেওয়া যায় তাহলে কি দিব, কুইনিন 7 ডেজ সাথে টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন অথবা ক্লিন্ডামাইসিন 7 ডেজ, এতটুকু। আর সাথে পিল দিতে হবে সিঙ্গেল ডোজ 0.25 মিলিগ্রাম পার কেজি। আর যদি মিক্সড হয় এটাতেও সেম আর্টেমিসিনিন কম্বিনেশন থেরাপি, মানে হচ্ছে আর্টেমিথার প্লাস লুমেফেন্ট্রিন। যদি এটা না থাকে তাহলে 7 ডেজ টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন ক্লিন্ডামাইসিন এটা যোগ করে দিতে হবে। সাথে প্রিমাকুইন দিতে হবে। এটা হচ্ছে আনকমপ্লিকেটেড। আর ভাইভাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রে কি দিব, ক্লোরোকুইন দিব। ভাইভাক্স হচ্ছে ট্যাবলেট ক্লোরোকুইন 3 ডেজ সাথে প্রিমাকুইন, সবগুলোর সাথে একটা করে প্রিমাকুইন থাকবে। আচ্ছা, এখানে দেখো আর্টিকার 20 মিলিগ্রাম, লুমেফেন্ট্রিন 20 মিলিগ্রাম একসাথে দিতে হবে। কিভাবে দিব,
এটার জন্য 4 সাথে সাথে খাওয়া দিতে হবে। 4 ট্যাবলেট খাওয়ানোর পরে 8 ঘন্টা পর আবার সেকেন্ড ডোজ 4টা ট্যাবলেট একসাথে খাওয়ানো। আর তারপর হচ্ছে 12টা পর, প্রথম যে 8 ঘন্টা দেওয়ার পরে সেকেন্ড ডোজের 12 ঘন্টা পরে 4টা ট্যাবলেট 12 আওয়ারলি 2 দিন খাবে। এটা হচ্ছে এই যে প্রথম যে আর্টিমিসার লুমেফেন্টিন কম্বিনেশন থেরাপি সেটা। আর অল্টারনেট ট্রিটমেন্ট তো দেখলা, কুইনিন 7 দিন, টেট্রাসাইক্লিন 7 দিন, অথবা কুইনিন 7 দিন, অক্সিসাইক্লিন 7 দিন, অথবা কুইনিন 7 দিন সাথে ক্লিন্ডামাইসিন 7 দিন। হ্যালো, শোনা যাচ্ছে? নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে বারবার ডিসকানেক্ট হচ্ছে। স্যার শুনতে পাচ্ছ বৃষ্টি তোমরা? পড়তেছে তাই, বৃষ্টি পড়তে তো স্যার, এই জন্য স্যার একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, একটা কাজ করো, আমি পিডিএফটা ইনসানকে পাঠাই দেই, তোমরা ইনসান বা মাইশার কাছে পাঠিয়ে দিব, ওখান থেকে তোমরা এটা সবাই শেয়ার করে নিও পিডিএফটা, এবং ওখান থেকে দেখে নিও। ন্যাশনাল গাইডলাইন যদি পড়তে পারো তাহলে, ন্যাশনাল গাইডলাইন পড়তে না পারলেও অ্যাটলিস্ট আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি, যেটা প্রথম যেটা পড়াইছিলাম একদম প্রথম দিকে, যে আর্টিমিথার প্লাস লুমেফেন্ট্রিন, হ্যাঁ, এই এবং কিভাবে দিবা, 4টা ট্যাবলেট প্রথমে দিতে হবে, তারপর 8 ঘন্টা পরে আবার 4টা ট্যাবলেট, তারপর 12 ঘন্টা করে দিনে মানে 2 দিন খাবে 12 ঘন্টা পর 12 আওয়ারলি। এই যে সিস্টেমটা 6টা ডোজ, টোটাল 6 ডোজ, এটা একটু তোমরা শিখে রাখবা যদি ন্যাশনাল গাইডলাইনটা না পড়ো। আচ্ছা, প্রেগন্যান্সিতে একটা বলা হয় নাই তোমাদেরকে, প্রেগন্যান্সিতে ক্লোরোকুইন যদি প্লাজমিডিয়াম ভাইভেক্স হয়, প্রেগন্যান্সিতে ক্লোরোকুইন ইউজ করা হয়। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া যদি হয় প্রেগন্যান্সিতে, আমরা তাহলে কয়েকটা কি কি ড্রাগ ইউজ করতে পারি ওই আনকমপ্লিকেটেড এর মধ্যে? যদি কুইনিন এবং ক্লিন্ডামাইসিন, কুইনিন প্লাস ক্লিন্ডামাইসিন যে অপশনটা বলছিলাম, সেটা ইউজ করা যেতে পারে যদি ফার্স্ট ট্রাইমেস্টার হয়। আর যদি ফার্স্ট ট্রাইমেস্টার না হয় তাহলে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার ইউজ করে আর্টিমিথার লুমেফেন্ট্রিন, ঠিক আছে? আর কমপ্লিকেটেডে আর্টিমিসিন কম্বিনেশন থেরাপি ইউজ করে। তো যদি বলে কয়েকটা ড্রাগের নাম বলো যেটা প্রেগনেন্সিতে সেফ, তাহলে কি কি ড্রাগ? ক্লোরোকুইন, কুইনিন, ম্যাফ্লোকুইন, আর্টিমিথার, লুমেফেন্ট্রিন, এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে সেফ ড্রাগ। এন্ড এবারে একটা কোশ্চেন আছে যে ওখানে একটা প্রেগনেন্সিতে কিভাবে ট্রিটমেন্ট দিবে একটা চার্ট আছে, ওইটা সেম, ওখান থেকে ওটা পড়তে পারো। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করবো। স্যার স্যার ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা কোথা থেকে পড়বো? ম্যালেরিয়ার লাইফ সাইকেল খুব বেশি ডিটেলস পড়তে হবে না, ঠিক আছে? এন্ড এবারে প্রথম থেকে একটু করে আসছে, ওইটা পড়তে পারো, অথবা মাইক্রোবায়োলজিতে তোমাদের তো এমনিতেই মাইক্রোবায়োলজি পড়তে হবে, মাইক্রোবায়োলজিতে লাইফ সাইকেলটা আছে ম্যালেরিয়ার, ওখান থেকে পড়তে পারো। স্যার আমি পরীক্ষা জিজ্ঞেস করে পরীক্ষায় ফার্মাকোলজির দিক থেকে সাইকেল জিজ্ঞেস করবে না খুব বেশি, শুধু জিজ্ঞেস করবে কি কি ফরম্যাট আছে, কি কি স্টেজ আছে, হ্যাঁ, এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করে। লাইফ সাইকেলের সংক্ষেপে জিজ্ঞেস করে কি কি স্টেজ আছে, কোন কোন স্টেজে কি কি ইউজ করা হয়। আমি তোমাদেরকে একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ওইটা তো ওখানে যে ইনফরমেশন গুলো আছে ওইটা পড়লে হবে ইনশাআল্লাহ।
আর কার কোন কোশ্চেন আছে? স্যার ম্যালেরিয়ার কি বাকি ড্রাগগুলো লাগবে? না, মেকানিজম বাকি ড্রাগ লাগে না, ওই যেগুলো পড়াইছে ক্লোরোকুইন, তারপর হচ্ছে কুইনিন, এই ড্রাগ গুলাই লাগে, এগুলা ছাড়া তেমন জিজ্ঞাসা করে না। আর ওই আচ্ছা হ্যাঁ, পাইরিমিথিমিনটা জিজ্ঞেস করো, পাইরিমিথিমিন তিনটা। হ্যাঁ বলো। স্যার এখানে যে ন্যাশনাল গাইডলাইন যেটা আছে ম্যালেরিয়ার, এটা না বুঝতেছি না কোনটা বলতে হবে। তোমরা একটা কাজ করো, ন্যাশনাল গাইডলাইনটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তোমরা এন্ডেভারেরটাই পড়ো, ঠিক আছে? শুধু এন্ডেভারেরটা পড়ো, এন্ডেভারেরটার সাথে ওই আর্টিমিসিলিন কম্বিনেশন থেরাপি শর্ট নোট হিসেবে পড়ে রাখতে আছে, ঠিক আছে? স্যার এন্ডেভারে আর্টিমিটার আর লুমেফেন্ট্রিনে 8 আওয়ার পর হ্যাঁ 24 আওয়ার আছে স্যার। না, এটা ওরা পর 24 আওয়ার না, এটা ভুল দেওয়া আছে। 12 আওয়ার বলছে না, 12 আওয়ারলি, 12 আওয়ারলি মানে 12 ঘন্টা পর পর। এটা হচ্ছে কিভাবে দিবে, প্রথম ডোজ দেওয়ার 8 ঘন্টা পর হচ্ছে সেকেন্ড ডোজ, 4টা ট্যাবলেট। সেকেন্ড ডোজের পরে 12 ঘন্টা করে, 12 ঘন্টা পর পর দিবে, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এন্ড এটার কস্টটা একটু পড়াই দিবেন? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স না? জি আচ্ছা, স্যার। এটা তো অনেক একটা মজার টপিক এটা। হ্যাঁ, এটা স্যারের, আমাদের আজকে স্যারের অনেক প্রিয় কোশ্চেন না, এবং হচ্ছে প্রফি এটা প্রায় জিজ্ঞেস করে, আমাদের বিডিএস ও জিজ্ঞেস করে। স্যার কি তোমাদেরকে রেজিস্ট্যান্স পড়ায়নি? হ্যালো স্যার আমাদেরকে অ্যান্টিবায়োটিকের ইন্ট্রোডাকশনটা পড়াইলে ভালো হইতো, কারণ কোনো স্যারই পড়ায় নাই। কি বলো এতক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে, দেখি ইনশাআল্লাহ আমি দেখবো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর হচ্ছে ইন্ট্রোডাকশনটা এখন পুরো বিশাল একটা টপিক হয়ে গেছে। স্যার ওইভাবে কিছু বলা হয় পড়ায় না, নাই? স্যার পড়ার মাঝে মাঝে একটু করে বলতে মানে এটা ডিফারেন্স কি ওভাবে করে বলতে, একটা যে ফার্স্ট টু লাস্ট যেভাবে আছে ওভাবে বলে নাই। ও আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যদি পারি তো টাচ করার চেষ্টা করবো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পড়ায় নাই না? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে তোমাদের মাইক্রোবায়োলজিতে আরো ভালো দেওয়া আছে, একটা একটা চার্ট আছে, তোমরা এটা পড়ছো কিনা? পড়ছো? মাইক্রোবায়োলজিতে একটা চার্ট ছিল, ওটা কি পড়া হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার পড়াইছি। হ্যাঁ স্যার জেনারেল ব্যাকটেরিয়াতে একটা পড়ছিলাম, কিন্তু কোনটার কথা বলতেছেন এটা বুঝতেছি না। হ্যাঁ জেনারেল ব্যাকটেরিওলজিতে যেটা পড়ছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা চাইলে আমি এখন একটু পড়াই দিতে পারি, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কয়েক রকম ভাবে হয় আর কি, একটা হচ্ছে ইনহেরেন্ট, আর একটা হচ্ছে জেনেটিক, আর একটা হচ্ছে নন জেনেটিক, ঠিক আছে? ইনহেরেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কি, এটা আসলে তোমাদেরকে স্লাইডে দেখালে ভালো হতো। আচ্ছা আমি তাহলে এটা নেক্সট ক্লাসে তোমাদের জন্য একটু রেডি করে নিয়ে আসবো, ঠিক আছে? জি আচ্ছা। অ্যান্টিবায়োটিকটা আবার পড়বো জি, আজকে, স্যার। তোমাদের ওই অ্যান্টিবায়োটিকের যে ইন্ট্রোডাকশনটা আছে ওই অংশটা আবার একটু দেখা দিব। জি স্যার। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর তারপরে একটু সংক্ষেপে বলে রাখি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে দুই রকম, ঠিক আছে? একটা হচ্ছে ইনহেরেন্ট রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স। ইনহেরেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মানুষ ন্যাচারালি কোনো একটা মানুষের
কোন একটা ড্রাগ ভালো করে কাজ করে না, এটা হচ্ছে ইনহেরেন্ট রেজিস্ট্যান্স। মানে হচ্ছে দেখা গেল যে অনেকের পেইন কিলার অনেকগুলো আছে, কোন একটা পেইন কিলার সবার জন্য খুব ভালো কাজ করে, কিন্তু কোন একজন ব্যক্তি এটা খুব একটা ভালো কাজ করে না। হ্যাঁ, এটা ইনহেরেন্ট কেন হয়? আমরা কারণ যেটা না তো পরে ডেভেলপ করে। তোমার যেটা না বন্ড যেটা বলে বাই বাই বন্ড বা ইন বন্ড এমনিতেই থাকে। আর অ্যাকোয়ার্ড হচ্ছে যেটা রেজিস্ট্যান্ট থাকে না, পরে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে কোনোভাবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্সটা আবার দুই রকম, সেটা হচ্ছে বুঝতেছি, আবার জেনেটিক আবার নন জেনেটিক। জেনেটিক অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্সটা আবার দুই রকম, একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে নন জেনেটিক। জেনেটিকটা কয়েকটা পদ্ধতিতে হতে পারে, ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে কিভাবে? একটা হচ্ছে কনজুগেশন, কনজুগেশনের মাধ্যমে, ট্রান্সডাকশনের মাধ্যমে, ক্রোমোজোম মিডিয়েটেড রেজিস্ট্যান্স, ট্রান্সফরমেশন, এই পদ্ধতিগুলো দিয়ে। তারপর হচ্ছে তোমার এনজাইম বেসড রেজিস্ট্যান্স, এগুলো। কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে একটা রেজিস্ট্যান্ট জিন প্লাজমিডের মাধ্যমে এক্সচেঞ্জ করবে, এটা হচ্ছে কনজুগেশন, ঠিক আছে। ট্রান্সডাকশন কি? একটা একটা এক্সাম্পল যদি দিই, যেটা হচ্ছে ধরো কোন একটা ভাইরাস, একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া থেকে জিন নিয়ে অন্য কোনো ব্যাকটেরিয়াতে যদি কোনো কারণে ট্রান্সফার করে দেয়। আমরা জানি ব্যাকটেরিওফাজ আছে, তাই না? ব্যাকটেরিওফাজ কি? যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে কি করে, এনগালফ করে। তো দেখা গেছে কোন একটা ব্যাকটেরিয়াকে এনগালফ করতে গিয়ে কোন একটা ভাইরাস একটা জিন ক্যারি করে আনলো, পরে সেটা অন্য কোনো ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করলো, এটা হচ্ছে ট্রান্সডাকশন। তারপর হচ্ছে ক্রোমোজোম মিডিয়েটেড রেজিস্ট্যান্স বা ক্রোমোজোমাল রেজিস্ট্যান্স বলে আর কি। কোনো জিনের মধ্যে যদি মিউটেশন হয়, যেটা ব্যাকটেরিয়া গুলা করে নর্মালি, হ্যাঁ, যে আমরা প্রত্যেকটা ড্রাগের মধ্যে পড়ছি, ঠিক না? যে ধরো রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, এগুলোতে পড়ছি, কোন একটা এনজাইমকে ইনহিবিট করে, সে তখন কি করে, ওই এনজাইমের ওভার প্রোডাকশন করে বা মিউটেশন করে ফেলে, তখন ওই ড্রাগটা ওটাকে চিনতে পারে না, আহ, তো ওটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এটা আমরা প্রত্যেকবার বলছি। এটা হচ্ছে ক্রোমোজোম মিডিয়েটেড রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কি? পুরো একটা ডিএনএ একটা ব্যাকটেরিয়া থেকে চলে গেল, সেটা যদি অন্য কোনো ব্যাকটেরিয়ার মধ্যে আবার ট্রান্সফার হয়, ওটাকে বলে ট্রান্সফরমেশন। এনজাইম বেসড রেজিস্ট্যান্স, এটা কি? যেমন বিটা ল্যাকটেম এনজাইম আছে, বিটা ল্যাকটেম অ্যান্টিবায়োটিক আছে, যেমন বিটা ল্যাকটেম অ্যান্টিবায়োটিকের মধ্যে কি আছে? পেনিসিলিন আছে, সেফালোস্পোরিন আছে, এগুলো। এখন কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে বিটা ল্যাকটেমেজ এনজাইম থাকে। বিটা ল্যাকটেমেজ এনজাইমটা কি করে? বিটা ল্যাকটেম অ্যান্টিবায়োটিকের মধ্যে দুটা অংশ থাকে, একটা বিটা ল্যাকটেম রিং থাকে, আবার সাথে আরো কিছু অংশ থাকে। বিটা ল্যাকটেম রিংটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের মানে অ্যাকশনের জন্য রেসপন্সিবল। এখন ওই ব্যাকটেরিয়া বিটা ল্যাকটেমের যে এনজাইমটা থাকে, সে কি করে? বিটা ল্যাকটেম রিংটাকে নষ্ট করে ফেলে, তাহলে অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারে না। এটা হচ্ছে এনজাইম বেসড রেজিস্ট্যান্স। তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা জেনেটিক পড়লাম, জেনেটিক হচ্ছে কয়েক রকম পড়লাম, কনজুগেশন, ট্রান্সডাকশন, ক্রোমোজোম মিডিয়েটেড রেজিস্ট্যান্স, ট্রান্সফরমেশন, এনজাইম বেসড রেজিস্ট্যান্স, এগুলো। আর এটা হচ্ছে নন জেনেটিক বেসিস রেজিস্ট্যান্স। এটা হচ্ছে নন জেনেটিক। নন জেনেটিক হচ্ছে এখানে জিনের কোনো কাজ নাই বা জেনেটিক কোনো কজ নাই, এমনি কারণ ধরো কোনো ব্যাকটেরিয়া কিছু বলছি আমরা অ্যাবসেস ক্যাভিটি তৈরি করে, যেমন টিউবারকুলোসিসও করে অ্যাবসেস ক্যাভিটি। মানে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো কি করে, তার কলোনি বা অনেকগুলো ব্যাকটেরিয়া তার চারপাশে একটা ওয়াল তৈরি করে, একটা ক্যাভিটি তৈরি করে। তখন অ্যান্টিবায়োটিক যখন দেওয়া হয়, ব্যাকটেরিয়া ওই ক্যাভিটির ভিতরে, অ্যাবসেস ক্যাভিটির ভিতরে ঢুকতে পারে না, ঠিক আছে। এটা একটা পদ্ধতি, যে অ্যাবসেস ক্যাভিটির মাধ্যমে সে কি করে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সেকেন্ড হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে এগেনস্টে ভালো কাজ করে যখন ব্যাকটেরিয়া মাল্টিপ্লাইং কন্ডিশনে থাকে। আমরা পড়ছিলাম না
আইসোনিয়াজাইড টিউবারকুলোসাইডাল ড্রাগ হিসেবে কাজ করে কখন? মাল্টিপ্লাইং স্টেটে। হ্যাঁ, মাল্টিপ্লাইং স্টেটে যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাল্টিপ্লাইং থাকে। মাল্টিপ্লাইং মানে হচ্ছে বেশি, অনেক ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করবে, মেটাবলিজম বেশি থাকবে। যদি রেস্টিং স্টেটে চলে যায়, ব্যাকটেরিয়া যদি গ্রো না করে, মাল্টিপ্লাই না করে, মেটাবলিজম কমায় দেয়, ডরমেন্ট বলি আমরা, যেটা সুপ্ত অবস্থায় চলে যায়, তখন ব্যাকটেরিয়া মানে অ্যান্টিবায়োটিক ভালো কাজ করতে পারে না, তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি যে কোনো কারণে তোমরা এগুলা একটু মাইক্রোবায়োলজি নলেজ লাগবে। কোনো কারণে যেমন ধরো পেনিসিলিন হচ্ছে কি সেল ওয়ালের উপর কাজ করে, তাই না? জি স্যার। এখন পেনিসিলিন কি করলো, একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল নষ্ট করে দিল। সেল ওয়ালটা চলে গেল ঠিকই, কিন্তু ব্যাকটেরিয়া কি করলো, তার বাকি যে জিনিসগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, সেগুলোর ভিতরে রেখে দিয়ে প্রোটোপ্লাস্ট তৈরি করে ফেললো। প্রোটোপ্লাস্ট কি জিনিস? সেল ওয়াল বাদে বাকি যে অংশটা থাকবে এটা প্রোটোপ্লাস্ট। এটা তোমরা মাইক্রোবায়োলজিতে একটু দেখবা। প্রোটোপ্লাস্ট হিসেবে রয়ে গেল। এখন প্রোটোপ্লাস্ট হিসেবে রয়ে গেলে কি সমস্যা? ওর তো আর সেল নাই, সেল ওয়াল নাই। প্রোটোপ্লাস্টে তো আর কোনো সেল ওয়াল নাই, তো সেল ওয়াল না থাকলে অ্যান্টিবায়োটিক কাজ করবে কিসের উপরে? ও তো সেল ওয়াল ছাড়া অন্য কোনো কিছু কাজ করতে পারে না। তাহলে এটা কি করলো? আরেকটা রেজিস্ট্যান্স ডেভেলপ করলো। আর কিছু কজ আছে যেগুলো হচ্ছে, যেমন ধরো রং জন্য রং অ্যান্টিবায়োটিক। মানে আমরা তো প্রথম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ অ্যান্টিবায়োটিক। তুমি যদি একটা ভুল ইনফেকশনের মানে একটা ডিজিজের জন্য অন্য কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করো, যেমন অ্যান্টি টিউবারকুলোসিস, হ্যাঁ, টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের জন্য তুমি মেট্রোনিডাজোল দিলা, তাহলে তো খুব একটা লাভ হবে না, ঠিক আছে? কিন্তু কিছু ইফেক্ট হবে, ব্যাকটেরিয়া গুলা কিন্তু রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, সে আরো শক্তিশালী হয়ে যাবে। তারপর হচ্ছে যদি আহ 28 মিলিগ্রাম দেওয়া কিছু মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া, কিন্তু ওরা কি করলো, ওদের মানে সার্ভাইভ করার জন্য ও আরো বেশি রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন, ডোজ ঠিক দিলা, অ্যান্টিবায়োটিক ঠিক দিলা, ডিউরেশন হলো ধরো 14 দিন দেওয়ার কথা, তুমি দিলা 5 দিন, তাহলে 5 দিন খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক কিছু মরবে, ব্যাকটেরিয়া কিছু মরবে, কিছু মরবে না। তো যেগুলো থাকবে সেগুলো কি করবে? রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। আর হচ্ছে কোনো কারণে পেশেন্ট যদি ঠিক মতো অ্যান্টিবায়োটিক না নেয়, যে জিনিসটা আমাদের এখানে বাংলাদেশে বেশি হয়, সেটা কি? সেটা হচ্ছে যে পেশেন্ট দেখা গেল যে অ্যান্টিবায়োটিক 2টা কিনলো, অনেক দাম, একটা 2টা ট্যাবলেট খেলো, খাওয়ার পরে দেখলো কি তার রোগটা কমে গেছে। তার যদি পাতলা পায়খানা হয়ে থাকে, ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়ে থাকে, যদি সে 2টা খাওয়ার পর দেখলো যে তার ডায়রিয়া কমে গেল। তার যদি ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তার যদি কাশি জ্বর থাকে, 2টা ট্যাবলেট খাওয়ার পর কমে গেল, হ্যাঁ, বা জ্বর কমে গেল, তো সে চিন্তা করলো যে আমি তো ভালো হয়ে গেছি, তখন সে আর অ্যান্টিবায়োটিক কিনলো না, খেলো না। তাহলে এটা হচ্ছে ফেলিয়ার অফ পেশেন্ট টু টেক দ্য ড্রাগ। তাহলে এটাও কি করবে? রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। স্যার এমন যদি হয় কোন একটা 7 দিনের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্ট 6 দিন খাইলো, 7 নাম্বার দিনে এসে খাইতে ভুলে গেছে, মানে সে খালো না, তাহলে কি ওটা ইনকমপ্লিটই থেকে যাবে, মানে সেম রেজিস্ট্যান্সটাই ডেভেলপ করে ফেলবে? না না, সেম রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না, ঠিক আছে? এত সহজও না আবার রেজিস্ট্যান্স ডেভেলপ করা, ঠিক আছে? আমরা অ্যান্টিবায়োটিক দেই 5 দিন অথবা 7 দিন অথবা 14 দিন, এরকম ডিউরেশন আছে, ডিজিজ টু ডিজিজ, এক এক রোগে এক এক রকম। তো এই 1 দিন 2 দিনের জন্য হয়তো খুব বেশি ডিফারেন্স হয় না আর কি, হ্যাঁ, খুব বেশি ডিফারেন্স হয় না। এখন কেউ যদি 5 দিন মিনিমাম খেতে হয়, সে 3 দিন খেলো, 4 দিন খেলো, তাহলে হয়তো লাভ হবে না। কিন্তু 7 দিনের জায়গায় 6 দিন খেলো, তাহলে হয়তো খুব বেশি সমস্যাও হবে না, ঠিক আছে? আহ, এরকম আর কি। আর শুধু যে এই বিষয়গুলা আছে তা না, পেশেন্টের ইমিউনিটিও অনেক ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা কতটুকু শক্তিশালী। কোনো পেশেন্টের যদি ইমিউনিটি বেশি থাকে, তার নিজের ইমিউন সিস্টেম কিন্তু ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, এটা করবে না? অ্যান্টিবায়োটিক তো তুমি হেল্প করার জন্য দিচ্ছ। এখন দেখবে যে কোনো পেশেন্টের ইমিউনিটি ভালো, এটা একটা আরেকটা কারণ, হ্যাঁ, যে একটা পেশেন্টকে তুমি অ্যান্টিবায়োটিক অল্প দিয়ে ভালো কাজ করতেছে,
মানে আরেকটা পেশেন্টকে তুমি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক দিয়েও ভালো কাজ করতেছে না, এটা পেশেন্টের ইমিউনিটির কারণে। কোনো পেশেন্টের ইমিউনিটি অনেক ভালো, তাকে লো জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিয়ে অনেক ভালো কাজ করতেছে, অনেকে হাই জেনারেশন দিয়েও লাভ হচ্ছে না। তো এটাও অনেক ইম্পর্টেন্ট একটা কজ। আর ঠিক স্যার আছে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যে টাইমিংটা থাকে, স্যার টাইমিংটা যদি অনেকে দেখা যায় যে অ্যাকুরেট টাইমটা মেনটেন করে, আবার কেউ অ্যাকুরেট টাইমটা মেনটেন করে না, তখন এর ক্ষেত্রে কি হয় স্যার? হ্যাঁ এটাও হতে পারে, যেমন 12 ঘন্টা পর পর খাওয়ার কথা, হ্যাঁ, অথবা 8 ঘন্টা পর পর খাওয়ার কথা। তখন যে জিনিসটা হবে আহ আহ আহ, আস্তে আস্তে রেজিস্ট্যান্স গুলো ডেভেলপ করবে আর কি। এটা সাথে সাথে হবে না, কিন্তু আস্তে আস্তে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এই ডিজিজ গুলো যেমন আমরা যে বলতেছি যে 12 ঘন্টা পর 8 ঘন্টা পর, এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয়, তোমরা পড়ছো না এমআইসি এমবিসি পড়ছো? এমআইসি এমবিসি পড়াইছে না স্যার? মানে হচ্ছে একটা ড্রাগ অ্যান্টিবায়োটিক যদি দেওয়া হয়, সেটা ব্লাডে কতক্ষণ থাকবে, কতক্ষণ সে কাজ করবে, তার হাফ লাইফ কতটুকু, এগুলা হিসাব করে দেওয়া হয়। তার মানে হচ্ছে আমি একটা ড্রাগ মেট্রোনিডাজোল দিলাম, সে খাওয়ার 8 ঘন্টা পর্যন্ত ব্লাডের কনসেন্ট্রেশন থাকবে, এবং যদি কোনো প্রোটোজোয়া অ্যামিবিয়া এগুলো থাকে, সেগুলোকে কিল করবে। 8 ঘন্টা পরে কনসেন্ট্রেশন বাড়ে যায়, একদম লো হয়ে যাবে বা থাকবে না, তখন আমাকে আবার দিতে হবে। ঠিক আছে, 24 আওয়ার্স কভারেজের জন্য। তো এসব চিন্তা করে দেওয়া হয়েছে। তাহলে স্যার ওই পেশেন্টটাকে কি করাবে? সাপোজ একটা পেশেন্টের দুপুর 12টা বাজে, একটা অ্যান্টিবায়োটিকের টাইম ছিল, সে স্যার কোনো কারণে ডিলে হয়, সেটা 1টা বা 2টাতে চলে গেছে, এখন কি স্যার সে 2টা থেকে আবার সাইকেলটা স্টার্ট করবে, নাকি তার না সাইকেলটা সেম সাইকেল থাকবে? স্টার্ট না, না সাইকেল স্টার্ট করবে না। আমি একটা এক্সাম্পল দিই, সকাল 8টা বাজে আহ খাওয়ার কথা, ঠিক আছে, সকাল 8টা বাজে সে অ্যান্টিবায়োটিক খাইছে, 8টা বাজে খাওয়ার পর আর 6 ঘন্টা পরে আবার খাওয়ার কথা। ঠিক আছে, তার মানে কি 6 ঘন্টা মানে হচ্ছে দুপুর 2টা বাজে খাওয়ার কথা, ছয় জি ঘন্টা স্যার। মানে, এবং দুপুর 2টা পরে আবার রাত 8টা বাজে খাওয়ার কথা। এখন সে সকাল 8টা বাজে খাইছে, কিন্তু দুপুরে 2টা বাজে খেতে ভুলে গেছে, তার বিকাল 5টা বাজে মনে হয়েছে যে সে অ্যান্টিবায়োটিক দুপুরের ডোজটা খায় নাই, তাহলে কি করবে? যখন মনে পড়বে তখনই খেয়ে ফেলবে। ঠিক আছে, সাইকেল নতুন করে স্টার্ট করবে না, তাই তো তার সাইকেল বারবার স্টার্টই করতে হবে, সে কমপ্লিট করতে পারবে না। সে বিকাল 5টা বাজে মনে হয়েছে, বিকাল 5টা বাজে আরেকটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিবে। আমাদের হিসাব হচ্ছে রাফলি 24 ঘন্টায়, যদি আমি একটা এক্সাম্পল দিই, মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম পাওয়া যায়, দিনে 3 বার খেতে হবে। মানে কি 400 মিলিগ্রাম মানে হচ্ছে 3 4 1200 মিলিগ্রাম, তো 1200 মিলিগ্রাম 24 আওয়ার্স খেতে হবে। ঠিক আছে, এখন সে সকাল 8টা বাজে খাইছে, 8 ঘন্টা পরে খাওয়ার কথা, মানে বিকাল 4টা বাজে খাওয়ার কথা, সে খায় নাই, মনে নাই। তাহলে যখন মনে পড়বে তখন খাবে, কিন্তু তাহলে হবে কি 24 আওয়ার্সে তার 1200 মিলিগ্রাম খাওয়ার কথা ছিল, 1200 মিলিগ্রামই তার শরীরে যাবে, তাহলে যে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করার কথা ছিল ওটা ডেভেলপ করবে না। ঠিক আছে, কিন্তু এটা যে আইডিয়াল তা না, এটা হচ্ছে যে মানে সেফ, মানে কি বলবো, আহ শেষ পর্যন্ত করণীয় কি, করণীয় হচ্ছে এটাই আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। মোট কথা হচ্ছে যে যখন মনে পড়বে তখনই খেয়ে নিবে, সহজ কথা। এখন আরেকটা কোশ্চেন তো আসতে পারে, সেটা হচ্ছে যে যদি একেবারে ইমিডিয়েট হয়, মনে করো দুপুরের ডোজ হচ্ছে 2টা বাজে খাওয়ার কথা, আর রাত 7টা বাজে গিয়ে মনে পড়ছে যে তার সেকেন্ড ডোজ মিস হয়ে গেছে, অথচ তার রাতের থার্ড ডোজ হচ্ছে গিয়ে মনে করো 1 ঘন্টা পরে, তাহলে সে সেকেন্ড ডোজটা খাওয়ার পরে থার্ড ডোজটা একটু লেট করে খাবে, মানে 1 ঘন্টা ডিফারেন্সে যাতে 2টা ট্যাবলেট না খেয়ে ফেলে, একটু লেট করে খাবে আর কি। মোটামুটি একটু গ্যাপ রাখবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা অ্যান্টিবায়োটিক নিয়ে ইনশাল্লাহ অন্যান্য ক্লাসে কথা বলবো। আর একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের আইটেম গুলো দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে বারবার, তোমাদের ফেজের থেকে বারবার বলা হচ্ছে তোমরা যাতে তোমাদের আইটেম গুলো দ্রুত কমপ্লিট করো,
সো অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা আমি করব, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু সাথে আইটেমও দিয়ে ফেলতে হবে। তো নেক্সট ক্লাসে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু তোমরা আইটেম গুলা দিয়ে দেওয়ার চেষ্টা করো। এ সপ্তাহে কোনো অফ টাইম তোমাদের আছে? রেগুলার ক্লাস টাইমে বাইরে কোনো টাইম দিতে পারবে আমাকে আইটেম দেওয়ার জন্য? স্যার আজকে ছিল, কিন্তু আজকে 9টা থেকে ছিল ছো- 10টা। শোনো, তোমাদেরকে ছোট একটা আইটেম দেয়, সেটা হচ্ছে ওই ইয়াটা দাও তোমরা, ওই কি বলে অ্যান্টি প্রোটোজোয়াল, তো ম্যালেরিয়া শো আসবে, তোমরা আমাকে সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিন, ফ্লোরোকুইনোলন এগুলো দিয়ে দাও। এটা ছোট আইটেমটা, যে কোনো একদিন দাও, অথবা সন্ধ্যার ক্লাস পরেও টাইমে? দিতে পারো। ক্লাস টাইমে মানে কলেজে তো সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যেও দিতে পারো, অথবা সন্ধ্যার পরেও দিতে পারো, যখন তোমাদের ফ্রি থাকো তোমরা। আপনি স্যার নেক্সট এই ক্লাস সপ্তাহে নেন একটা দিয়ে দাও। তাহলে। নেক্সট ক্লাস নিলে তো তোমাদের তো আবার অ্যান্টিবায়োটিকের কথা বলতেছে। ক্লাসে পড়াইলে তো আইটেম নিতে পারবো। তোমাদের নেক্সট ক্লাস তো 9টা থেকে 10টা, 1 ঘন্টা। জি স্যার। তাহলে আচ্ছা, তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করো যে ক্লাস টাইমের বাইরে কোনো আইটেম দিতে পারো কিনা। যদি দিতে পারে তো ভালো, আর না হলে ক্লাস নিব, এরপরে আইটেম নিব, ঠিক আছে? ওকে স্যার। মানে হচ্ছে যদি কোনো কারণে তোমরা অফ টাইমের মধ্যে আইটেম দিতে না পারো, তাহলে নেক্সট ক্লাসে বুধবার আর কি, বুধবারে অ্যান্টিবায়োটিক পড়াবো, আইটেম পরের সপ্তাহ দিবে আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, চেষ্টা করবো, আমি কথা বলে জানাবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আজকে একটু, আর ইনসান তুমি তোমাদের পার্সেন্টেজটা আমাকে একটু পাঠিয়ে দিও আমার মোবাইলে এসএমএস, ঠিক আছে? ওকে স্যার, পাঠাই দিচ্ছি।